জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের অভিষেক অনুষ্ঠান ঘিরে এখন প্রস্তুতি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র, চলে যাচ্ছি তার কাছে। অভ্র, জানাবেন যে মঞ্চ নির্মাণ সহ সব ধরনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে, এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, কি বলছেন তারা? সকাল থেকে কিন্তু সামনে এই মানিক মিয়া এভিনিউতে যারা কিনা নেতা কর্মী আছেন, যারা সমর্থক আছেন এই দলটির, তারা কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যে জানা গেছে যে এই দলটির নাম হবে হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, সংক্ষেপে এনসিপি। এই যে পুরো পুরো আয়োজনে কিন্তু হচ্ছে নানা রকম চমক থাকছে, এমনটাই কিন্তু বলছেন। আর ইতিমধ্যে কিন্তু হচ্ছে যে মঞ্চ তৈরির কাজ, সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু শেষ। আর এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু বলছেন যে আজকের অনুষ্ঠানটা ঠিক অন্যরকম হবে। নতুন রাজনৈতিক দলের যেই আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ঠিক অন্যরকম। এটার মূল কারণ কিন্তু হচ্ছে যে এখানে যাদেরকে দাওয়াত করা হয়েছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে রাজনৈতিক দলের এবং নানা জায়গার হচ্ছে বিশিষ্টজন। এবং একই সাথে যদি বলতে চাই যে গতকালকে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টাকে যেই আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র কিন্তু হচ্ছে সেই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। এবং একই সাথে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, 14 দল ছাড়া বাকি সকল দলের কাছে কিন্তু আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে 3টা থেকে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখন থেকেই কিন্তু নানা ধরনের মিছিল থেকে শুরু করে ঢাকার বাইরের অনেকেই কিন্তু আসতে শুরু করেছেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি রাজশাহী এবং পাবনা থেকে কিন্তু হচ্ছে অনেকেই এসেছেন, রংপুর থেকে কিন্তু সকালেই এসে পৌঁছেছেন অনেকেই, এমন অনেকের সাথে আমাদের কথা হয়েছে। এছাড়াও কিন্তু নিরাপত্তার কথা যদি বলতে চাই, যে এখানে কিন্তু হচ্ছে সকল স্তরের নিরাপত্তা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এই পুরো স্টেজের আশেপাশে কিন্তু হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে কাজ করছে বিভিন্ন ধরনের ফোর্স, একই সাথে হচ্ছে ভলান্টিয়ার আছে, তারাও কিন্তু কাজ করে চলেছে। বলা হচ্ছে যে এখানে যেই অতিথিরা আসবে তাদের জন্য হচ্ছে কোনো ধরনের যেন সমস্যা না হয়, কোনো ধরনের যেন হচ্ছে বিঘ্নয় না ঘটে, কোনো ধরনের যেন শৃঙ্খলার সমস্যা না দেখা দেয়, সেজন্য কিন্তু সব সময় কাজ করছে এখানকার যেই আইন শৃঙ্খলার দায়িত্বে আছে যারা, তারা প্রত্যেকেই কাজ করছে। এবং আশা করা যায় যে 3টার মধ্যে এই পুরো আয়োজন, এই পুরো রাস্তা মানিক মিয়া এভিনিউ একদম লোকে লোকারণ্য হয়ে পড়বে, এমনটাই আশা করছেন তারা। প্রায় 1 থেকে 2 লাখের মতো মানুষ তারা আশা করছেন, এমনটাই বলেছেন এখানে থাকা যারা সংগঠক আছে তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাম্মী। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে নতুন দলের অভিষেক অনুষ্ঠান ঘিরে সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতীয় আগ্রাসন ঘটানো হতে পারে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলনে সংগঠনটি পুরো সরকার বাতিল করে ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত অন্তর্বর্তী সরকার ও ভাইস চেয়ারম্যান পদে সেনাপ্রধানকে দায়িত্ব দেওয়ার দাবি জানায়। সেই সঙ্গে জুনের মধ্যে গণপরিষদ নির্বাচনের দাবিও করেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতারা। সার্বিক অবস্থায় আমাদের প্রস্তাব হলো 5 বছরের জাতীয় সন্ধিক্ষণ ঘোষণা করা। এই সময়ে বাংলাদেশকে অতীতের সকাল জঞ্জাল মুক্ত করে ত্রুটিবিহীনভাবে পরিগঠন করতে হবে। পরিগঠনের সময়ে সামরিক বাহিনীকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে হবে। তবে এটি মোটেই সামরিক শাসন নয়, এটি হলো জাতীয় সন্ধিক্ষণে প্রয়োজনীয় সব ক্ষেত্রে সামরিক বাহিনীর উপস্থিতি ও দায়িত্ব পালনের বন্দোবস্ত থাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তল্লাশি চালানো হয়েছে রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, আরামবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে। এই সময় প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। হেলমেট এবং লাইসেন্স না থাকার কারণে বেশ কিছু মামলা দেওয়া হয়েছে। এদিকে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালে প্রথমবারের মতো দেশের 5টি বিভাগীয় শহরে একসাথে এই পরীক্ষা শুরু হয়। সিলেটে ছাড়াও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হয় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের বি ইউনিটের পরীক্ষা, আর বিকেল 3টায় অনুষ্ঠিত হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় এ ও বি ইউনিট মিলিয়ে অংশ নিয়েছে 86,416 জন শিক্ষার্থী। 2020-21 শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া গুচ্ছ পদ্ধতি থেকে সরে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয় অনেক শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে শিক্ষার্থীদের পরিবহন সুবিধার কথা মাথায় রেখে সিলেট শহরে বিভিন্ন এলাকা থেকে বাস সার্ভিস চালু করেছে শাবিপ্রবি প্রশাসন। প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড আছে, যেমন শাস্ত্রের প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক ভালো, তো সেই হিসাবে গুচ্ছতে থাকাকালীন ওদের মানে প্রশ্ন স্ট্যান্ডার্ডটা খুব লো হয়ে যেতেছে, বা স্টুডেন্টরা হচ্ছে যে ঠিকমতো মানে ওদের যোগ্যতাটা প্রকাশ পাচ্ছে না। ওদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, কিছুদিন পর বের হয়ে যাব, আমার অলরেডি ফাইনাল ইয়ার শেষ, তো নতুন মুখ দেখলে তো ভাল লাগে, আর ক্যাম্পাস ভরা ভরা দেখলে আরো ভাল লাগে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী সবাই আসতেছে, পরিবেশটা খুব ভালো, খুব অনেক ফার্স্ট সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ সব পরিবেশ ভালো, তাদের পড়াশোনার মানও ভালো। আলহামদুলিল্লাহ চান্স পেলে এই জায়গায় ভর্তি হওয়ার ইচ্ছা আছে। রমজান শুরুর আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ক্রেতাদের ভিড় রাজধানীর বাজারে। মূলত রোজার বাজার করতেই বেশিরভাগ ক্রেতা এসেছেন বাজারে। সকাল থেকে রাজধানীর বাজারে দেখা যায় অন্যান্য যে কোনো পণ্যর চেয়ে ছোলা, বুট, বেসন, চিনি, পেঁয়াজ ও আলুর চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন বিগত বছরের চেয়ে রমজানের পণ্য কিনে খুশি তারা, কারণ দাম নাগালের মধ্যে রয়েছে। তবে সবসময় বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে তদারকির দাবি জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে পণ্য সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে, তবে বাজারে রয়েছে সয়াবিন তেলের সংকট। বাজার সিন্ডিকেট যারা আছে ওদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এই লেবুর দামটা বেশি, অন্যান্য দামগুলো ঠিক আছে। দাম সবকিছু আগের দামে আছে, দাম কমে আছে। সোলার কেজি বেশি 110 টাকা, আর WC 70 টাকা কেজি, চিনি 120 টাকা। এগুলো সব কিছু রেটই ঠিক আছে, রেট গত বছর তুলনায় অনেক কম আছে। শুধু আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। শেষ দিনে এসে মেলায় লেখক ও পাঠক উপস্থিতি কেমন সে বিষয়ে জানতে আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, জানাবেন আজকে বইমেলার শেষ দিন, একই সঙ্গে আজকে সাপ্তাহিক ছুটির দিন, দর্শনার্থী বা যারা ক্রেতা আছেন তাদের ভিড় কেমন দেখছেন? স্বামী, অমর একুশে বইমেলার 28তম দিন আজ, অর্থাৎ বাঙালির যে প্রাণের বইমেলা তা কিন্তু এই বছরের মতো শেষ হতে চলেছে। এবং এই শেষ দিনে এসে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে মেলা প্রাঙ্গণে পাঠকদের এবং লেখকদের একটি মেলা প্রাঙ্গণে আসলে পাঠক লেখকদের পদচারণ আসলে মুখর হয়ে উঠেছে। এবং আমরা আসলে সকাল থেকেই দেখছিলাম শিশু কিশোররা, তরুণ তরুণীরা আসলে আসছেন, তারা বন্ধু বান্ধব নিয়ে আসছেন, শিশুরা মা বাবার হাত ধরে মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের যে পছন্দের বইগুলো রয়েছে সেগুলো তারা নেড়ে চেড়ে দেখছেন, এবং তারা সব ধরনের স্টলই আসলে ঘুরে দেখছেন এবং তাদের যে সকল বই আসলে পছন্দ হচ্ছে সেগুলো তারা কিনছেন। আমরা শিশুদের সাথে কথা বলেছি যে তারা আসলে কি ধরনের বইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিবারের মতো আসলে শিশু কিশোরদের আসলে আগ্রহের জায়গা থাকে যে বিভিন্ন ধরনের গল্পের বই, রাজকন্যাদের যে ধরনের বইগুলো থাকে বা ভূতের গল্প, এই ধরনের বইগুলোর প্রতি কিন্তু শিশুরা আসলে আগ্রহ বেশি প্রকাশ করছে। উল্টো দিকে তরুণ তরুণীদের সাথে আমরা আসলে কথা বলেছি, বা এই বয়সে যারা রয়েছেন তারা আসলে বলছেন যে জুলাই জুলাই আন্দোলনের পরবর্তী যে সময়, সেই সময় আসলে এই বইমেলাটি হচ্ছে এবং তার প্রভাব কিন্তু তারা এই অমর একুশে বইমেলায় দেখতে পাচ্ছেন। অর্থাৎ তারা আমাদেরকে বলছেন যে এই আন্দোলন পরবর্তী সময়ে এসে সব বয়সের মানুষের মধ্যে আসলে যে রাজনৈতিক জ্ঞান আহরণের যে স্পৃহা তা তারা আসলে দেখতে পাচ্ছেন, এবং তারাও কিন্তু এই যে রাজনৈতিক নির্ভর বা সমাজ বিজ্ঞান বিশ্লেষণাত্মক ধর্মী যে ধরনের বইগুলো রয়েছে তারা সেই ধরনের বইগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে অন্যান্য বারের তুলনায়। তো অন্যান্য
অন্যান্যবার যখন আমরা দেখতে পাই যে হচ্ছে বিভিন্ন উপন্যাসধর্মী বইগুলোর প্রতি আসলে তরুণ তরুণীরা বেশি আগ্রহী হয়ে থাকেন, সেটির পরিবর্তন আসলে আমরা এই বছর দেখতে পাচ্ছি যে জুলাই পরবর্তী সময় আসলে তরুণ তরুণীরা বিভিন্ন ইতিহাস নির্ভর বা হচ্ছে রাজনৈতিক নির্ভর যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এবং ভিড় নিয়ে যদি বলি, যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন এবং অমর একুশে বেলার সব শেষ দিন, তাই আসলে অন্যান্য দিনগুলোর তুলনায় আজ মেলায় পাঠক লেখকদের সমাবেশ কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং পাঠকরা আসলে সকাল থেকেই আসছেন, পরিবার পরিজন নিয়ে তারা আসছেন, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং অমর একুশে বইমেলার শেষ দিন তারা আসছেন, তাদের পছন্দের স্টলগুলো তারা ঘুরে দেখছেন এবং তাদের যে পছন্দের বইগুলো রয়েছে সেগুলো তারা কিনছেন, নেড়েচেড়ে দেখছেন এবং তারা জানাচ্ছেন যে ইতিহাস নির্ভর বা রাজনৈতিক নির্ভর যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি তাদের আসলে আকর্ষণ এই বছরে বেশি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ অমর একুশে বইমেলা থেকে। দর্শক, আমাদের সঙ্গে অমর একুশে বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তাসফিয়া অক্রোজ। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো সেনাবাহিনী এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেস 2025। রাইড ফর গ্লোরি নামের এই প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে দেশি বিদেশি 26 জন নারী ও 374 জন পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্ম এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখবে। দেশব্যাপী এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। এমন আয়োজন শারীরিক সুস্থতা বজায় রাখতে ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স। দিনব্যাপী হোটেল সোনারগাঁওয়ে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের ৫ শতাধিক ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন ও চিকিৎসক অংশ নেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গবেষকরাও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধাপে দেশ বিদেশের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষকরা নানা প্রবন্ধ গবেষণা উপস্থাপন করেন। কিয়েভকে মস্কোর বিরুদ্ধে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের হোয়াইট হাউস সফরের সময় কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভরসাযোগ্য ব্যক্তি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের ওপর বিশ্বাস রেখে বিষয়টি যাচাই করুন। এদিকে স্টারমার জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রাসনকে পুরস্কৃত করা সমীচীন নয়। এদিকে দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দুই দেশের সরকার প্রধান। ট্রাম্পের দাবি, যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির অর্থ ব্রিটিশ পণ্য আমদানি শুল্ক আরোপের প্রয়োজনীয়তা নেই। ঐকমত্য ছাড়াই শেষ হলো 20টি দেশের অর্থনৈতিক জোট G20-র অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক। দক্ষিণ আফ্রিকা জানায়, ঐকমত্যে না পৌঁছানোর কারণে অনেক দেশে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। জলবায়ুতে বিনিয়োগ নিয়েও তেমন কোনো সাড়া মেলেনি বৈঠকে। 2 দিনের G20-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হয় কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার আশা ছিল জালবায়ু পরিবর্তন মোকাবেলায় G20 জোটের ধনী দেশগুলো বিনিয়োগ আরও বাড়াবে। কিন্তু এই বৈঠকে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, ভারত, চীন আর জাপানের প্রতিনিধি। পাশাপাশি আলোচনা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে বিদেশি সহায়তা বন্ধের ইস্যু নিয়ে। G20 সদস্য দেশগুলোর ওপর বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির 85% আর আন্তর্জাতিক বাণিজ্যর 75% নির্ভর করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। 2 দলের ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। এই মুহূর্তে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 2 নম্বরে অবস্থান করছে অজিরা। আফগানিস্তানের হারাতে পারলে সেমিফাইনালে উঠে যাবে স্টিভ স্মিথরা। তবে হারলে তাকিয়ে থাকতে হবে
ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে। আর হাসমাতুল্লাহ শাহিদীদের শেষ 4 নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি বি গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ওঠার সুযোগ রয়েছে। শেষ করছি এখন টেলিভিশন আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।